এই কাহিনীটি একটা ম্যারিড কাপলকে নিয়ে, যাদের গাড়িটি বরফের নিচে ফেসে গেছিল। এই রকম সিচুয়েশনে তারা কিভাবে সার্ভাইভ করে, এটাই আজকে আমরা এই মুভিতে দেখব। মুভিটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। এটা একটা সার্ভাইভাল থ্রিলার মুভি। 2020 সালে মুক্তি পাওয়া মুভি সেন্টিগ্রেড। এই মুভির কাহিনীটা শুরু হয় 2002 সালে, যেখানে একটা গাড়ির ভেতরে একটা মেয়েকে জেগে উঠতে দেখা যায়। মেয়েটির নাম মিওমি। মেয়েটির সাথে তার হাজবেন্ড ম্যাথিউ আছে। মিওমি দেখে যে তার গাড়ির চারিদিকে বরফ জমে আছে। সে বরফগুলোকে সরানোর আর গাড়ির দরজাটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এখন ম্যাথিউ উঠে গেছে। ম্যাথিউ কার স্টার্ট করার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। তারা সাহায্যের জন্য কাউকে ফোনও করতে পারছিল না, কারণ তাদের ফোনে নেটওয়ার্ক ছিল না। তারা তাদের গাড়ির দরজাও খুলতে পারছিল না, কারণ তাদের গাড়িটি বরফের নিচে চাপা পড়ে গেছিল। আসলে তারা দুজন এই রাস্তা দিয়ে তাদের হোটেলে যাচ্ছিল, আর তখনই বরফের ঝড় শুরু হয়ে যায়। এজন্য ম্যাথিউ গাড়িটা সাইডে দাঁড় করিয়ে দেয়। তাদের দুজনের এটাই ভুল ছিল যে তারা দুজনই গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল, আর তারা যখন ওঠে তখন তাদের গাড়িটি বরফের নিচে চাপা পড়ে গেছিল। তারা এটাও বুঝতে পারছে না যে বাইরের তুফান শেষ হয়েছে নাকি এখনো তুফান চলছে। এদিকে মিওমি 8 মাসে প্রেগনেন্ট। তার অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছিল, কারণ কারের ভেতরে টেম্পারেচার ডাউন হচ্ছিল। তাদের বিশ্বাস ছিল তাড়াতাড়ি কেউ রোড দিয়ে যাবে যে তাদের গাড়িটা দেখে নেবে আর তারা বেঁচে যাবে। কিন্তু তারা জানতো না যে বাইরে কোনো রোড নেই। বরফের রোড পুরোপুরি ঢেকে গেছে। বাইরে তুষার ঝড় এখনো চলছিল। তাদের কাছে খাবারও ছিল, যেগুলোকে ছোট ছোট টুকরো করে ভাগ করে নিয়েছে, যাতে তারা কম খায় আর খাবারগুলো বেশি দিন চলতে পারে। এখন যখন তারা তাদের খাবারগুলো চেক করে, তো তারা জানতে পারে তাদের কাছে শুধু 12 দিনের খাবার আর 2টো জলের বোতল ছিল। মিওমি চাইছিল যে তারা দুজন বাইরে বেরোবে, কিন্তু ম্যাথিউ এরমটা চায় না, কারণ সে জানতো না যে বাইরের কন্ডিশন কেমন। তারা যদিও কারের জানালা ভেঙে বাইরে চলেও যায় আর আগে যাওয়ার কোনো রাস্তা না থাকে, তাহলে ঠান্ডায় তারা দুজন মারাও যেতে পারে। আর ম্যাথিউ এমন কোনো রিস্ক নিতে চায় না, কারণ তার স্ত্রী মিওমি প্রেগনেন্ট। এভাবেই তারা দুজন এই গাড়িটার মধ্যে 3 দিন কাটিয়ে দেয়, কিন্তু এখনো অবধি তাদের গাড়ির আশপাশ দিয়ে কেউই যায়নি। তাদের কাছে খাবার, জল আর একটা ক্যান্ডেলও ছিল, যা দিয়ে তারা আরামসে 3 দিন কাটিয়ে দেয়। মিওমি এই গাড়ির মধ্যে থাকতেই চাইছিল না। সে গাড়ির কাঁচ ভেঙে বাইরে যেতে চাইছিল, কিন্তু ম্যাথিউর আপত্তি ছিল, আর এই নিয়ে কয়েকবার তাদের মধ্যে আর্গুমেন্টসও হয়। এখন ম্যাথিউ খুব কম পরিমাণ খাবার খায়, কারণ তার স্ত্রীর এখন বেশি করে খাবার প্রয়োজন, বেশি নিউট্রিশনের প্রয়োজন ছিল। ম্যাথিউ সামনের সিটে ঘুমায়। মিওমি পিছনের সিটে বসে কিছু না কিছু লিখতেই থাকে। এরপর সে জলের বোতল থেকে জল খায়, আর বোতলের ক্যাপ ভালোভাবে বন্ধ না করেই সামনের সিটে রেখে দেয়। আর তখনই ম্যাথিউর হাত লেগে জলের বোতলটা পড়ে যায়। তাতে বোতল থেকে অনেক জল পড়ে যায়। জল পড়ে যাওয়ার কারণে ম্যাথিউ অনেক রেগে যায়, কারণ এখন জল তাদের কাছে অনেক দামি। এর জন্য ম্যাথিউ মিওমির উপর চিৎকার করতে শুরু করে। কিছু সময় পর সে মিওমির কাছে ক্ষমাও চায়, কারণ মিওমি তার স্ত্রী আর সে মিওমিকে অনেক ভালোবাসে। আর ম্যাথিউ জানে যে এই সময় তার স্ত্রীর অনেক কেয়ারের প্রয়োজন। কিছুক্ষণ সময় এভাবেই চুপচাপ গাড়ির মধ্যে বসে থাকার পর তারা তাদের গাড়ির উপর কারো পায়ের আওয়াজ পায়। এটা শুনে তারা একটা আশার আলো দেখতে পায়। তারা জোরে জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু সেই পায়ের আওয়াজ ধীরে ধীরে তাদের থেকে দূরে যেতে শুরু করে। এটাতে বোঝা যায় যে ওখানে কোনো মানুষ ছিল না, বরঞ্চ সেখানে কোনো জন্তু জানোয়ার ছিল, যে কিনা তাদের চিৎকারের আওয়াজ শুনে এখান থেকে পালিয়ে গেছে। মিওমি আর ম্যাথিউয়ের মধ্যে যতটুকু আশা জেগেছিল সেটা নিমেষেই ভেঙে যায়। তাদের কাছে যে ক্যান্ডেল ছিল সেটাকে জ্বালিয়ে গাড়ির জানালার কাছে বরফগুলো গলাতে শুরু করে, যাতে তারা তাদের খাওয়ার জন্য জল সংগ্রহ করতে পারে। ম্যাথিউ এটাও ভেবে রাখে যখন তাদের খাবার শেষ হয়ে যাবে তখন তারা যেন বরফও খেতে পারে। গাড়ির সাইডের বরফগুলো যখন গলে গেছিল, তখন গাড়ির উইন্ডোর কাঁচটা অল্প খুলেও গেছিল। এটা দেখে ম্যাথিউ খুশি হয়ে যায়। এদিকে পিছনে দেখা যায় মিওমি তার মোবাইলটা নিয়ে খেলছিল। তখনই তার মোবাইলটা হাত থেকে পড়ে ব্যাটারিটা খুলে যায়। মিওমি তাড়াতাড়ি মোবাইলটা উঠিয়ে ব্যাটারি ফিট করে মোবাইলটা অন করে। তখন সে দেখে তার মোবাইলে নেটওয়ার্ক এসেছে। মিওমি তখনই তার বাবাকে ফোন করে জানায় যে আমরা বরফের মধ্যে কোথাও ফেসে গেছি, আমাদের সাহায্যের প্রয়োজন। আমি এই লোকেশনের ব্যাপারে কিছুই জানি না। আর তখনই তার মোবাইলটা অফ হয়ে যায়।
কারণ তার মোবাইলের ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেছে। ম্যাথিউ প্রচণ্ড রেগে যায়। সে মিওমিকে বলে, তুমি আমাকে ফোনটা দিলে না কেন? আমি আমাদের লোকেশনটা জানাতে পারতাম। কিন্তু এখন আর এসব কথার কোনো ফায়দা নেই, কারণ তার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। এভাবেই আরও 2 দিন কেটে যায়। মিওমি ম্যাথিউকে বলে, তুমি কিছু খেয়ে নাও। কিন্তু ম্যাথিউ খুব কম পরিমাণ খাবার খায়, যাতে মিওমি বেশি পরিমাণ খাবার খেতে পারে। মিওমি বলে, আমাদের গাড়ির কাঁচ ভেঙে বাইরে চলে যাওয়া দরকার। কিন্তু ম্যাথিউ বলে, এটা করা আমাদের ঠিক হবে না। হতে পারে বাইরে তুফান এখনো চলছে, সেখানে অনেক ঠান্ডাও হতে পারে, আর এরকম অবস্থায় বাইরে তুমি এক পাও চলতে পারবে না। মিওমির ম্যাথিউয়ের কথা মেনে নিতে হয়। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। তারা এই গাড়িতে আজ পুরো 11 দিন ধরে রয়েছে। মিওমির সমস্ত আশা পুরোপুরি ভেঙে গেছে। সে ম্যাথিউকে বলে, আমি আমার শেষ চিঠি লিখতে চাই, যাতে আমি আমার আপনজনদের শেষ বিদায় জানাতে পারি। এটা শুনে ম্যাথিউ রেগে গিয়ে বলে, আমরা এখান থেকে ঠিকই বেরোবো। তখনই তারা গাড়ির আওয়াজ শুনতে পায়। আসলে পাহাড়ের বরফ সরানোর গাড়ি এসেছিল। তারা দুজন অনেক চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু এতে কোনো লাভই হয় না। বরফ সরানোর গাড়ির ড্রাইভার তাদের আওয়াজ শুনতেই পায় না, আর সেখান থেকে চলে যায়। এই ঘটনায় ম্যাথিউ পুরোপুরি ভেঙে পড়ে আর চোখে জল চলে আসে। কিন্তু এখন মিওমি তাকে সামলে নেয়। তারা আরও 15 দিন এভাবেই কাটিয়ে ফেলে। তাদের খাবারও এখন শেষ হয়ে গেছে, আর তাদের কাছে পান করার মতো জলও ছিল না। ম্যাথিউ গাড়ির উইন্ডোর যে কাঁচ অল্প খুলেছিল, সেখান থেকে বরফ গলিয়ে পান করার মতো জল সংগ্রহ করে। রাতে দেখা যায় মিওমির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তার পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়, যার জন্য সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর গাড়ির সিটের হেডরেস্ট বের করে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে। তখনই ম্যাথিউ উঠে যায় আর মিওমিকে শান্ত করে। মিওমির ডেলিভারির সময় হয়ে গেছে, কিন্তু তারা জানতো না যে ডেলিভারি কেমন করে হয়। ম্যাথিউ মিওমিকে সাহস দেয় আর বলে, তোমাকে শান্ত থাকতে হবে, আমরা আমাদের বেবির কিছু হতে দেব না। মিওমি তার হাজবেন্ডের সাহায্যে ওই গাড়িতেই একটি কন্যা সন্তানের জন্ম দেয়। বাচ্চাটির নাম তারা অলিভিয়া রাখে, কারণ অলিভিয়া নামে লিভ আসে। আর ম্যাথিউ এর পুরো বিশ্বাস ছিল যে তারা সবাই অবশ্যই বেঁচে ফিরবে। মিওমি গাড়ির কাঁচ ভেঙে ফেলার কারণে গাড়ির ভেতরে ঠান্ডা অনেকটা বেড়ে যায়। তাদের এই গাড়িতে আজ পুরো 20 দিন কেটে যায়। এখন খাবারও পুরোপুরি শেষ হয়ে গেছে। তারা দুজন এখন বরফই খেয়ে বেঁচে আছে। গাড়িতে ঠান্ডা বেড়ে যাওয়ায় ম্যাথিউ তার জ্যাকেট খুলে তার মেয়েকে পুরো কভার করে দেয়, যাতে বাচ্চাটির ঠান্ডা না লাগে। এদিকে ম্যাথিউর শরীর গরম হতে শুরু করে, কারণ তার শরীরে জ্বর চলে এসেছে। সেই জ্বর নিয়েই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মিওমি উঠে দেখে ম্যাথিউ এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে। মিওমি তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু ম্যাথিউ কোনো সাড়া দিচ্ছিল না, কারণ ম্যাথিউ ঘুমের মধ্যেই মারা যায়। মিওমি ম্যাথিউর মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। মিওমির কাছে এখন তার মেয়ে রয়েছে, যার জন্য তাকে এখন বাঁচতে হবে, কিন্তু তার বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, যা কিনা পুরোপুরি শেষ হয়ে গেছে। সে এখন তার খিদে মেটানোর জন্য তার ডায়েরিটা খেতে শুরু করে। এভাবেই আরো 24টা দিন কেটে যায়। মিওমি ম্যাথিউর গরম কাপড় খুলে নেয়, যাতে তারা একটু ঠান্ডার হাত থেকে বাঁচতে পারে। মিওমি যখন নিঢাল ওই গাড়িতে শুয়েছিল, তখনই আমরা দেখতে পারি বাইরে সূর্যের একটুখানি আলো। সূর্যের আলো পড়াতে বরফ গলতে শুরু করে, আর 1 ফোঁটা বরফ গলা জল গাড়িতে হতাশ হয়ে পড়ে থাকা মিওমির মুখে পড়ে। সে বুঝে যায় বাইরে বরফ গলতে শুরু করেছে। এজন্য সে সময় নষ্ট না করে তাড়াতাড়ি বরফ সরিয়ে নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। মিওমি ম্যাথিউকে শেষ বিদায় জানিয়ে বেরিয়ে এসেছে। মিওমির পরীক্ষা হয়তো এখনো শেষ হয়নি। গাড়ির থেকে বাইরে আসার পর কিছুক্ষণের মধ্যে আবার তুফান শুরু হয়ে যায়। তার কাছে 2টো অপশন, হয়তো সে গাড়ির ভেতরে যাবে, আর নয়তো এখান থেকে এগিয়ে যাবে। সে জানতো গাড়িতে ফিরে গেলে সেখানে মৃত্যু ছাড়া আর কিছু হতে পারে না। এজন্য সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে এগিয়ে যেতে শুরু করে দেয়। তার মধ্যে চলার মতো শক্তিও ছিল না, কিন্তু সে তার মেয়েকে বাঁচাতে চায়, আর তাই একজন মায়ের শক্তিতে সে ক্রমশ এগিয়ে যেতে থাকে। এভাবেই পুরো দিন চলার পরেও সে বরফ ছাড়া আর কিছুই দেখতে পারে না। সে জানতো না যে তার কোন দিকে যাওয়া উচিত। তখনই সে আকাশে একটা প্লেন উড়ে যেতে দেখে, আর যেদিকে প্লেনটা উড়ে যাচ্ছিল মিওমি ঠিক সেই দিকেই এগোতে থাকে। যে রাস্তাটা তার জন্য আরো কঠিন ছিল, কিন্তু মিওমি এখানে সঠিক সিদ্ধান্তই নিয়েছিল। আসলে এই রাস্তাটা শর্টকাট ছিল।
মিওমি কিছু দূর যাওয়ার পর দেখতে পায় সামনেই একটা হোটেল। এরপর সে হোটেলে পৌঁছে যায়। মিওমি আর তার মেয়ে অলিভিয়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডিহাইড্রেশন, হাইপোথ্যালামিয়া আরও অন্যান্য ধরনের যেসব উইকনেস ছিল সেগুলো ট্রিটমেন্ট করা হয়। আর এইভাবেই তারা দুজন বেঁচে যায়। এক্সপার্টদের মতে মিওমি আর তার মেয়ের জীবন বেঁচেছে সেটা ইগলু এফেক্টের জন্য বেঁচে গেছে। মানে তারা যখন বরফের ভিতরে আটকে ছিল সেখানে হিট ছিল, এজন্য তাদের জীবন বেঁচে গেছিল। ম্যাথিউয়ের গাড়িতে থাকার সিদ্ধান্তটা একদম সঠিক ছিল। মিওমি 24 দিন পর্যন্ত ওই গাড়ির মধ্যে যা যা ফিল করেছিল সেটার ওপর সে একটা বই লেখে, যেটা তার হাজবেন্ড ম্যাথিউকে ডেডিকেট করেছিল। 2020 সালে সেন্টিগ্রেড নামে সিনেমাটি ওই মিওমির লেখা বইটির উপর বেস করে তৈরি করা হয়েছে। মানে ম্যাথিউ, মিওমি ও তাদের মেয়ে অলিভিয়ার জীবনের সত্য ঘটনা ছিল। আশা করছি এই সিনেমাটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর মুভি এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে, সবাই ভালো থাকবেন।